ENSO, El Nina and La Nina. Most important topic from climatology. প্রত্যেকবার এখান থেকে অন্তত একটা কোশ্চেন থাকে, যদিও এটা অনলি অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন নয়, ওশান অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, মানে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের যৌথ কারণে বা কম্বাইন্ড অ্যাকশনে প্রতি 2 থেকে 7 বছরে এই সাদার্ন অসিলেশন ফেজ অ্যাক্টিভেট হয়, আবার ডিমিনিশ হয়। আমরা দ্রাঘিমা বরাবর বায়ু সঞ্চালন পড়েছিলাম, সেখানে কি দেখেছিলাম? দ্রাঘিমা বরাবর বায়ু সঞ্চালন বা ট্রাইসেলুলার মেরিডিওনাল মডেল। এই যে মেরিডিয়ান, মেরিডিয়ান কথার অর্থ কি? মেরিডিয়ান মানে দ্রাঘিমা। ধরো এটা আমার যদি গ্লোব হয়, প্যারালাল কিভাবে থাকে? এভাবে। এটা যেমন ইকুয়েটর, প্যারালাল গুলো আমাদের এভাবে থাকে। আর দ্রাঘিমা বা মেরিডিয়ান কিভাবে থাকে? মেরিডিয়ান সব ভার্টিক্যাল, এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার দেখো, আমরা জানি মাঝখানে জোন এটা হচ্ছে হিট সারপ্লাস জোন, তাই তো? এই জোন হচ্ছে হিট সারপ্লাস, মানে এখানে সানরেজ রিমেন ভার্টিক্যাল থাকে সব সময়। তাই এখান থেকে বায়ু উত্তপ্ত এবং হালকা হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে 2 দিকে ভাগ হয় এবং সেটা 23rd ডিগ্রি ল্যাটিটিউডের পরে নেমে আসে উভয় গোলার্ধে। তো এরকম আমরা পড়েছিলাম, যেখানে 3টে শেল তৈরি হয়। এটা হচ্ছে হ্যাডলি শেল, নেক্সট 66.5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ফেরেল, অ্যান্ড দেন এরপরে আরেকটা শেল তৈরি হয়, এটা হচ্ছে পোলার শেল। এখন এখানে যেটা দেখেছিলাম তাপের সঞ্চালন, সেটা হচ্ছে দ্রাঘিমা বরাবর। দেখো এই যে দ্রাঘিমা রয়েছে, এই দ্রাঘিমা বরাবর হিট বা মেরিডিওনাল হিট ট্রান্সফার, যেখানে টরিড জোন থেকে ফ্রিজিড জোনের দিকে হিট ট্রান্সফার হতে থাকে, কারণ এটা আমাদের হিট সারপ্লাস জোন আর এটা আমাদের হিট ডেফিসিট জোন। কিন্তু এখন যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াকার সার্কুলেশন শেল, যেখানে হিট ট্রান্সফার অক্ষরেখা বরাবর হবে। তাপের পার্থক্য অক্ষাংশ অনুযায়ী হলেও, অক্ষাংশ অনুযায়ী মানে কি? এই ধরো ইকুয়েটর, এই ধরো আমার ট্রপিক্যাল রিজিয়ান, এই হচ্ছে টেম্পারেট রিজিয়ান, নেক্সট পোলার রিজিয়ান। এখন ট্রপিক থেকে পোলের দিকে যখন আমি যেতে থাকবো, সূর্যরশ্মি তাপীয় ফল মানে ইনসোলেশন রেট, নেক্সট তোমার স্ল্যান্টিং সান রেজ বা অন্যান্য ফ্যাক্টরের জন্য তাপের পরিমাণ কমতে থাকে। কিন্তু এই পার্থক্য শুধুমাত্র এই অক্ষাংশ ভেদে হয় না, এই পার্থক্য শুধু অক্ষাংশ ভেদে হয় না, এই পার্থক্য আমরা একই অক্ষাংশের দুটি জায়গার মধ্যেও কিন্তু দেখতে পাবো। যেমন আগের দিন বলেছিলাম যে একটা মহাদেশ, ধরো মাঝখানে একটা মহাদেশ বা একটা দেশ রয়েছে, দেশের পূর্ব দিক এটা ইস্টার্ন সাইড, এটা ওয়েস্টার্ন সাইড, 2 দিকের মধ্যে কিন্তু হিট ডিফারেন্স দেখা যায়। সবসময় টেম্পারেচার কোন দিকে বেশি হবে? কোনো মহাদেশের পশ্চিম দিকে টেম্পারেচার সাধারণত বেশি এবং পূর্ব দিকে রিলেটিভলি কম হয়। তো এরকমই কিছু পার্থক্য এখানে দেখা যাবে এবং এই পার্থক্যের জন্য অক্ষরেখা বরাবর যে বায়ু সঞ্চালন কোষ তৈরি হয় তাকে আমরা বলছি ওয়াকার সার্কুলেশন। যদিও এই কনসেপ্টটা ওয়াকার সার্কুলেশনে টোটালি ডিফারেন্ট। ওয়াকার সার্কুলেশন কোনো মহাদেশকে কেন্দ্র করে নয়, বরং মহাসাগরকে কেন্দ্র করে বা মহাসাগরের যে স্রোত, সেই স্রোতের সাথে জড়িত ঘটনাবলী নিয়ে তৈরি হয়েছে। মহাসাগরের বিভিন্ন স্রোত রয়েছে সাথে জড়িত ঘটনাবলী নিয়ে তৈরি হয়েছে এবং
এখানে সবচেয়ে প্রমিনেন্ট যে কারেন্ট তার নাম হচ্ছে কর্নওয়েল কারেন্ট বা কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট অফ নর্থ প্যাসিফিক। এই কর্নওয়েল কারেন্ট এটাই কিন্তু প্রকৃতপক্ষে এল নিনা কারেন্ট নামে পরিচিত। ওকে, the concept of Walker circulation was proposed by Sir Gilbert Walker. It is based on the difference in the surface pressure and temperature over tropical western and eastern Pacific Ocean. কোন জায়গার উপর করা হয়েছে? প্রশান্ত মহাসাগরের পূর্ব এবং পশ্চিম দিকের তাপমাত্রার যে পার্থক্য, সেই পার্থক্য থেকে বায়ু সঞ্চালন কোষ তৈরি হয়। প্রথম প্রুভ করেছিলেন স্যার গিলবার্ট ওয়াকার। ওপরের ছবিটা দেখো, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, যদিও এটা সাউথ প্যাসিফিক ওশানকে দেখানো হয়েছে। এই সাউথ প্যাসিফিক ওশানে এটা হচ্ছে ইস্টার্ন সাইড। ইস্টার্ন সাইড মানে কি? এখানে আমার সাউথ আমেরিকা রয়েছে, এবং এটা হলো ওয়েস্টার্ন সাইড। ওয়েস্টার্ন সাইড আমি কাকে পাচ্ছি? অস্ট্রেলিয়াকে। This type of east-west circulation of tropical wind is called Walker circulation, named after famous scientist G.T. Walker. এবং এই পূর্ব পশ্চিমে যে বহন কোষ তৈরি হয় সেটার নামই, এটা এটা কোনো বায়ু সঞ্চালন কোষ নয়। বায়ু সঞ্চালন কোষের কনসেপ্টটা হচ্ছে ওপরে, এটা হচ্ছে কারেন্ট। আমরা এখানে ওশান কারেন্টের একটা কেস জানি। কিরকম? এখান থেকে চলে কি ওয়েস্ট উইন্ড ডিপ, ওয়েস্ট উইন্ড ডিপ্ট। এখন ওয়েস্ট উইন্ড ডিপ্ট এটা কোনো বায়ু নয়, এটা কিন্তু একটা সমুদ্র স্রোতের নাম। এই সমুদ্র স্রোত ঠিক সাউথ আমেরিকার নিচে যে হর্ন অন্তরীপ রয়েছে সেখানে ধাক্কা লেগে নিচ দিয়ে ওপর দিকে উঠতে থাকে। এটা কিন্তু কোল্ড কারেন্ট। যত ওপর দিকে উঠতে থাকে ধীরে ধীরে উষ্ণ হয়, এবং এই উষ্ণ স্রোত এখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে ওই উষ্ণ জলরাশি ট্রান্সফার করতে থাকে। যদিও নিচের কেসটা আমি লানিনার কেস এখানে ছবিতে দেখানো হয়েছে। আমরা যদি ওপরের ছবিতে এটা দেখি তাহলে এখান থেকে ছিল ওয়েস্ট উইন্ড ডিপ্ট। এই ওয়েস্ট উইন্ড ডিপ্ট দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে ওপরে উঠে পেরু চিলির পাশ দিয়ে, এই জায়গায় দুটো দেশ রয়েছে, তারা হচ্ছে পেরু চিলি, ইকুয়েডর, এর পাশ দিয়ে ওপরে উঠলো। ওপরে ওঠার পর ধীরে ধীরে পশ্চিমমুখী হবে। যখন পশ্চিমমুখী হলো, এখানের ওপরের যে জলরাশি দেখো, স্রোত কিন্তু দুই, সারফেস কারেন্ট, ডিপ ওশান কারেন্ট। এই নিরক্ষীয় যে স্রোত মানে ইকুয়েটরের প্রশান্ত মহাসাগরের দক্ষিণে, মানে এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল সাউথ প্যাসিফিক ওশান কারেন্ট। এই ওশান কারেন্ট সারফেসের উষ্ণ জলরাশিকে ক্রমাগত পশ্চিমে পুঞ্জীভূত করতে থাকে বা অ্যাকিমুলেট করতে থাকে। কোথায় জমা হতে থাকে? এই জলরাশি পশ্চিমে এই জায়গায় জমা হতে থাকে। উষ্ণ জলরাশি এখানে জমা হয়, এখানে টেম্পারেচার কিছুটা ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। আর একটা কারণ আছে, এখানে যে থার্মোক্লাইন, মানে সমুদ্রের দেখবে তিনটে লেয়ার রয়েছে, উপরের সারফেস লেয়ার, মাঝখানে থার্মোক্লাইন, নেক্সট বটম লেয়ার। থার্মোক্লাইন মানে মাঝখানের এই ট্রানজিশনাল জোন। সেই ট্রানজিশনাল জোনের জল স্তরের যে ঢাল, সেই ঢালের পার্থক্য হতে থাকে। মানে এই স্রোতগুলো সৃষ্টি হওয়ার পিছনে সায়েন্টিফিক কিছু কারণ আছে, টোটাল ঘটনাটা বায়ুর সাথে জড়িত নয়। ধরো আগে সমুদ্রের যে সারফেস এরকম ছিল, এখানে ধরো
এটা সাউথ আমেরিকা, আর এখানে রয়েছে আমাদের অস্ট্রেলিয়া। এখন যদি ক্রমাগত জল বা সারফেস ওয়াটার পশ্চিম দিকে এভাবে সরতে থাকে, দেখবে যে লাইনটা এক সময়, মানে আমরা জানি কি জল সমোচ্চশীলতার ধর্ম বহন করে, যে লাইনটা এক সময় এরকম একদম ভার্টিক্যাল বা একদম হরাইজন্টাল ছিল, সারফেসের সঙ্গে লেভেল ছিল, ধীরে ধীরে এখানে বেশি পরিমাণ জলরাশি জমা হওয়ায় এখানে সি লেভেলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। ঠিক সি লেভেলের উচ্চতা বৃদ্ধি পায় কথাটা বললে ভুল হবে, এখানে কিন্তু একটা ঢাল সৃষ্টি হয়। ঢাল মানে কি, এই ঢালটা তখন এভাবে থাকে, মানে এই দিকে কিন্তু জলরাশি বেশি থাকে এবং পশ্চিম দিকে জলরাশির পরিমাণ কিছুটা কমতে থাকে, এবং এই ঢাল বরাবর ঠিক এর ওপর দিয়ে ধরো একটা স্রোত রয়েছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, নিচ দিয়ে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এই দুটো কারেন্টের মাঝখান দিয়ে দ্রুত গতিবেগে, শুধু দ্রুত গতি নয়, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যদি সমুদ্র স্রোত কোনোটাও থাকে সেটা হচ্ছে এই কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট, দ্রুত গতিবেগে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। কিন্তু এই প্রবাহ এটা একেবারে এন্টায়ার দা তোমার সিজন কিন্তু দেখা যায় না, ফ্রিকুয়েন্টলি এটা দেখা যাওয়ার সুযোগ নেই। নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন এই জলরাশির পরিমাণ তার যে লিমিট সেটা ক্রস করে দ্রুত গতিবেগে পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করে এবং সাউথ আমেরিকার পাশ দিয়ে নিচের দিকে নামতে থাকে। আর এই স্রোতটার নামই হচ্ছে কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট। এটার নামই কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট বা কর্নওয়েল কারেন্ট। বোঝা গেল? এই ঘটনাটা ঘটে হচ্ছে এখানে। তো এই যে তোমার প্রাথমিকভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে জলরাশি জমা করতে থাকে। এবার জলরাশি জমা হলে কি হবে? জলরাশি জমা হলে এখানে টেম্পারেচার ইনক্রিজ হবে, এবং এখানে যখন সেই উষ্ণ আর্দ্র বাতাস ওপরে উঠবে, ওপরে ওঠার ফলে আমরা জানি যেগুলো ইকুয়েটরে দেখা যায় ঠিক একই ঘটনা দেখা যাবে, কারণ এটাও ইকুয়েটর। ওপরে উঠে এখানে মেঘ তৈরি করবে, সেই মেঘ এখানে কি করবে? বৃষ্টিপাত ঘটাবে। মেঘ থেকে কি হবে? বৃষ্টিপাত। এবং বৃষ্টিপাত হওয়ার পর এই বায়ু ওপর দিয়ে কোন দিকে ট্রান্সফার হতে থাকবে? পূর্ব দিকে, এবং এখানে নামবে। এইভাবে আলটিমেট যখন একটা সার্কুলেশন শেল তৈরি হয়, এই শেলটার নাম হচ্ছে ওয়াকার সার্কুলেশন শেল, যেটা অক্ষরেখা বরাবর হয়ে থাকে। মানে একই অক্ষরেখা বরাবর হয়। ধরো এটা যদি 0 ডিগ্রি অক্ষরেখা বরাবর হয়, তো এখানেও এটা 0 ডিগ্রি অক্ষরেখা বরাবরই নেমে আসবে। এখানে অক্ষাংশের কোনো পরিবর্তন দেখা যায় না। বোঝা গেল? তাহলে নর্মালি ট্রপিক্যাল ওয়েস্টার্ন প্যাসিফিক ইজ ওয়ার্ম অ্যান্ড হিউমিড উইথ লো প্রেসার। এবং নর্মালি দেখো মহাসাগরের পশ্চিম দিকে এখানে মানে ওয়েস্টার্ন প্যাসিফিক এটা বরাবরই কিন্তু হিউমিড বা ওয়ার্ম থাকে, অ্যান্ড অপোজিট টু ইট দ্য ট্রপিক্যাল ইস্টার্ন প্যাসিফিক কুল অ্যান্ড ড্রাই। এবং পূর্ব দিকে যদি আমরা কোনো এলনিনা লানিনার কনসেপ্ট ছেড়ে দিই, নর্মাল যদি দেখি, তবে পূর্ব দিকের এটা সব সময় থাকে কি ড্রাই বা কুল। কারণ আমরা জানি এখানে একটা ডেজার্ট রয়েছে। ডেজার্টের নাম কি বলতো? এখানে একটা ডেজার্ট রয়েছে দক্ষিণ আমেরিকার এই পেরু চিলির কাছাকাছি একটা ডেজার্ট রয়েছে বা মরুভূমি রয়েছে। এই মরুভূমির নাম কি? এই ডেজার্টের নাম কি? প্রত্যেকটা ঘটনা কিন্তু রিলেটেড। এটার নাম আটাকামা ডেজার্ট, চিলির আটাকামা ডেজার্ট। এটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রাইয়েস্ট ডেজার্ট। ওয়ার্ল্ড ড্রাইয়েস্ট মানে পৃথিবীর শুষ্কতম মরুভূমি, সেটা হচ্ছে আটাকামা, যেখানে সবচেয়ে বেশি নাইট্রেট পাওয়া যায়। সবচেয়ে বেশি কি পাওয়া যায়? নাইট্রেট পাওয়া যায়। তো এর পরে পড়বে, দেখবে প্রত্যেকটা এরকম বড় বড় ডেজার্ট
বা মরুভূমি তৈরির পিছনে একটা করে শীতল সমুদ্র স্রোত বা কোল্ড কারেন্ট কিন্তু দায়ী থাকে। তো এর পাশে যে কোল্ড কারেন্ট রয়েছে সেই কোল্ড কারেন্টের নাম কি? এর পাশ দিয়ে যে কোল্ড কারেন্ট ফ্লো হচ্ছে সেই কোল্ড কারেন্টের নাম হচ্ছে হামবোল্ট কারেন্ট। নামকরণ করেছিল হামবোল্ট। তো এই হামবোল্ট কারেন্ট কিন্তু এর জন্য দায়ী। আর এখানে এই শীতল স্রোত প্রবাহিত হওয়ায় এটা ড্রাই অ্যান্ড কোল্ড থাকে এবং বরাবর এখানে কি থাকে? হাই প্রেসার, কারণ বায়ু এখানে উপর দিক থেকে নামে। তাহলে হাই প্রেসার ওভার দ্য এরিয়া, দেয়ারফোর ওয়েস্টার্ন পার্ট ওয়ার্ম অ্যান্ড হিউমিড এয়ার রাইজেস অ্যান্ড গিভেন রেন অ্যান্ড অ্যালপ্ট ইস গোজ ইস্টার্ন প্যাসিফিক অ্যান্ড সিঙ্ক দেয়ার অ্যান্ড এনহান্স দ্য হাই প্রেসার। এবং এখান থেকে যে বাতাসটা ওপরে উঠলো, ওপরে ওঠা সেটা ধীরে ধীরে কোন দিকে যাবে? পূর্ব দিকে, এবং এখানে নামবে। নামা মানে এখানে আলটিমেট হাই প্রেসার, এবং যেখানে ওপরে উঠছে এখানে লো প্রেসার বরাবর থাকবে। দিস ইজ দ্য নর্মাল অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ জেনারেল ওয়েদার কন্ডিশন। এটা এল নিনাও নয়, লা নিনাও নয়, এটা নর্মাল কন্ডিশন। দিস প্রেসার গ্রেডিয়েন্ট ফ্রম ইস্ট টু ওয়েস্ট, তাহলে প্রেসার গ্রেডিয়েন্টটা কোন দিকে রয়েছে? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে। ইস্ট টু ওয়েস্ট জেনারেট ইস্ট ওয়েস্ট সার্কুলেশন অফ দ্য ট্রেড উইন্ড অন দ্য সারফেস হোয়াইল দেয়ার ইজ রিভার্স আপার এয়ার সার্কুলেশন। দেখো এবার মনে হতে পারে যে এখানেই বা তোমার সমুদ্র স্রোত এরকম এখান থেকে উঠে এই দিকে প্রবাহিত হলো কেন? কারণ আমরা জানি ট্রেড উইন্ড কি করে? দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে আর উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে ফ্লো হয়। এই ট্রেড উইন্ড ওপরের উষ্ণ জলরাশিকে ধীরে ধীরে এরকম পশ্চিম দিকে সঞ্চালন করে। শুধু প্যাসিফিক ওশান নয়, ইন্ডিয়ান অ্যান্ড আটলান্টিক ওশানেও কিন্তু ইকুয়েটোরিয়াল কারেন্ট দেখা যায়। আজকে আইওডি পড়ানোর কথা ছিল, ইন্ডিয়ান ওশান ডায়াপোল। এই বিষয়টা কে আগে পড়েছো? ইন্ডিয়ান ওশান ডায়াপোল এই বিষয়টা কে পড়েছো আগে? এখান থেকে রিসেন্ট ইয়ারে কোয়েশ্চেন ছিল, যদিও সেটা নেটে না, ডব্লিউবি সেটে, তাই এই সেশনে আমি স্কিপ করে গেলাম। আইওডি এই সেশনে পড়াবো না, নেক্সট সেশনে পড়াবো। ইন্ডিয়ান ওশান ডায়াপোল ঠিক এরকমই একটা ঘটনা। এল নিনা লা নিনা যেমন প্রশান্ত মহাসাগরে ঘটে, ইন্ডিয়ান ওশানে ঘটনাটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওশান ডায়াপোল। তো এখানেও কিন্তু একইভাবে এই ইকুয়েটোরিয়াল কারেন্ট স্ট্রং থাকে। আর তার কারণ কি? এটার কারণ হচ্ছে ট্রেড উইন্ড। কারণ ট্রেড উইন্ড পূর্ব থেকে পশ্চিমে জলকে সঞ্চালন করে। আর যেখানেই এরকম সারফেসের ওয়াটার পশ্চিম দিকে সঞ্চালন হয়, ধরো এই সারফেস ওয়াটারকে পশ্চিম দিকে সঞ্চালন করছে, তখনই নিচ থেকে ওপরে শীতল জল উঠে আসে। এই উঠে আসাকে কি বলা হয়? নিচ থেকে ওপরে শীতল জল উঠে আসাকে বলা হয় আপওয়েলিং। ধরে নিলাম এটা আমার সারফেস ছিল, এখান থেকে যদি উষ্ণ জল বা হট ওয়াটার, ওপরের যে হট ওয়াটার সেটা যদি পশ্চিম দিকে সঞ্চালন হয়, তবে ঠিক এখানে নিচ থেকে কি উঠে আসে? কোল্ড ওয়াটার উঠে আসে। এবং এই কোল্ড নিচ থেকে উঠে আসে প্রচুর পরিমাণে কি থাকে? নিউট্রিয়েন্ট থাকে। এই কনসেপ্টগুলো বোঝো। প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, যেটা মাছের যে খাবার, মানে জানো নিশ্চয়ই যে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল পৃথিবীর অন্যতম একটা ফিশিং গ্রাউন্ড বা মৎস্য ক্ষেত্র। এখানে প্রচুর মাছ কিন্তু ধরা পড়ে প্রতি বছর। তো সেই এখানে মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণ কিন্তু এটা, যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট আপওয়েলিং এর সাথে উঠে আসে। এবার দেখবে যে কোনো, ধরো সাপোজ এটা একটা কন্টিনেন্ট, যে কোনো কন্টিনেন্টের পশ্চিম দিকে কেন কোল্ড কারেন্ট দেখা যায়? এগুলো কিন্তু অ্যাসারশন যেগুলো আছে এগুলো হচ্ছে কনসেপ্ট। দেখো পশ্চিম দিকে কোল্ড কারেন্ট দেখা যাবার বেশ কিছু কারণ আছে। সবচেয়ে পারফেক্ট যে কারণ, এখানে ট্রেড উইন্ড চলে, যদি সেটা ট্রেড উইন্ড জোনের মধ্যে থাকে, ট্রেড উইন্ড কি করে? এই দুই অঞ্চলের ওপরের যে সারফেস ওয়াটার তাকে আরো পশ্চিমে ট্রান্সফার করে। যখন এখানে সারফেস ওয়াটারের
পশ্চিম দিকে ট্রান্সফরমেশন হয়ে গেল, তখন এখানে নিচ দিক থেকে কোল্ড ওয়াটার উঠে আসে, যাকে আমরা আপওয়েল্ডিং। আর এই আপওয়েল্ডিং অবশ্যই শীতল জলের হয়, এই কারণে যে কোনো মহাদেশের প্রান্ত বরাবর যে স্রোত প্রবাহিত হয় সেটা কিন্তু কোল্ড। ওকে, তো প্রত্যেকটা ঘটনা এখানে রিলেটেড। এবার তাহলে ফ্রম দিস ওয়েস্ট টু ইস্ট হুইচ কমপ্লিট আ কনভেকটিভ সেল, এবং এই পশ্চিম থেকে পূর্বে বায়ু আসলো, উপরে উঠলো, আবার গেল, আবার নিচে নামলো, এইভাবে একটা সেল তৈরি করে। This east-west air circulation drive the ocean water mass from western coast to the western coast of South America towards the west, মানে এই বায়ু প্রবাহ বা ট্রেড উইন্ড পশ্চিম আমেরিকার দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক থেকে, এই ধরো সাউথ আমেরিকার পশ্চিম দিক থেকে ওয়াটারকে আরো পশ্চিমে গিয়ে জমা করে বা জমা করতে থাকে। আর এটার ফলেই তো পরবর্তীকালে এই কাউন্টার ওশান কারেন্ট জেনারেট হয়। যদিও কাউন্টার ওশান কারেন্ট নিয়ে এলিনাকে এখানে ডিসকাস করা নেই, কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা যখন পরবর্তীকালে ওশান কারেন্ট চ্যাপ্টার পড়াবো দেখবে পারফেক্ট কারণ হলো এটাই। এই যে বলে না পেরু চিলি উপকূলে একটা শীতল স্রোতের পরিবর্তে উষ্ণ স্রোত আছে, এই উষ্ণ স্রোতটা কেন আসে? এই ওয়ার্ম কারেন্ট আসার কারণ হচ্ছে সিইসি, কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট। ফার্স্ট কনসেপ্ট এল নিনো এন্ড লা নিনা। দেখো এল নিনো আর লা নিনা এটা হচ্ছে অপোজিট ফেজ, মানে আমরা এতক্ষণ যেটা বললাম সেটার নাম ওয়াকার সার্কুলেশন। এই ওয়াকার সার্কুলেশনের দুটো এক্সট্রিম লিমিট আছে, সেই এক্সট্রিম লিমিটকে আমরা কি দিয়ে পরিমাপ করি? ইএনএসও ইন্ডেক্স, এল নিনা সাদার্ন অসিলেশন ইন্ডেক্স। ইন্ডেক্সের ভ্যালু কত হয়? এল নিনা সাদার্ন অসিলেশনের ইন্ডেক্সের ভ্যালু কত থেকে কতর মধ্যে হয়? মানে আমরা যে মেজারমেন্ট করি কতটা ইন্টেন্স লা নিনা বা এল নিনা হয়েছে, তার ভ্যালু থাকে -8 টু +8 এর মধ্যে। তো এই এক্সট্রিম লিমিট গুলো হচ্ছে এল নিনা আর লা নিনা, আর মাঝখানের অবস্থাটা হচ্ছে নরমাল কন্ডিশন বা লা নাবা। There are opposite phase known as El Nina Southern Oscillation Circle. The ENSO is a recurring climatic pattern involving temperature changes in the eastern and central tropical Pacific waters. তাহলে এল নিনা ফেজ কখন আসবে? যখন প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক বা এই সেন্ট্রালের টেম্পারেচারের চেঞ্জ হবে। ইট চেঞ্জ দ্য প্যাটার্ন অফ দ্য আপার অ্যান্ড লোয়ার লেভেল অফ দ্য lower level wind, sea level pressure and the tropical rainfall pattern across the Pacific basin. শুধু ওশান কারেন্ট আসে না, ওশান কারেন্টের সাথে তার প্রেসার কন্ডিশন, সেখানে রেইনফল প্যাটার্ন, নট অনলি প্যাসিফিক বাট ইট ইনফ্লুয়েন্স দ্য এন্টায়ার গ্লোবাল জেট স্ট্রিম অর প্ল্যানেটোরিয়াল উইন্ড সার্কুলেশন সিস্টেম। এন্টায়ার ওশানের মানে ওশান বা এন্টায়ার গ্লোবের যে প্ল্যানেটোরিয়াল উইন্ড সার্কুলেশন সিস্টেম, যে সমগ্র সিস্টেমকে প্রভাবিত করে। এবারে একটা নিউজ শুনেছিলে যে এটা এল নিনা ইয়ার হওয়ার জন্য কাশ্মীরে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো বরফ পড়েনি, মানে বরফের ভূস্বর্গ কাশ্মীর, সিমলা, হিমাচল, হ্যাঁ, বা ডালহৌসি, ধর্মশালা, এখানে বরফ দেখা যায়নি। তার কারণটা এল নিনা ইয়ার ছিল। This condition or this deviation from the normal surface temperature can have large scale impact of the global weather circulation. In a normal year, a surface low pressure developed in northern Australia. সাধারণত লো প্রেসার কোথায় ডেভেলপ করে? নর্মাল ইয়ারে অস্ট্রেলিয়ার উপরে আমরা দেখেছি, কারণ এখানে টেম্পারেচার বেশি থাকে।
and Indonesia, and high pressure developed Peru Chile coast, এবং পেরু চিলির উপরে থাকে হাই প্রেসার সাধারণত। As a result, the trade wind over Pacific are moved strongly from east to west, এবং trade wind জেনারেলি ইস্ট টু ওয়েস্টে স্ট্রং ভাবে মুভ করে। এবার এল নিনা সিচুয়েশনটা কখন আসে? The easterly flow of the trade wind carries warm surface water westward. যখন এইভাবে সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছিল পশ্চিম দিকে, প্রচুর পরিমাণে কি করে ওয়াটার মাস অ্যাকুমুলেশন করে, and bring convective storm means thunderstorm to Indonesia, coastal Australia, along the coast of Peru, cold bottom nutrient rich water well up to the surface to replace the warm water pulled west. মানে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার এই জোনে তখন লো প্রেসার থাকে এবং পেরুর নিচ থেকে কি হয় এখানে আপ ওয়েলিং হয়, তাই রিচ ওয়াটার উঠে আসে, যেটা মাছ বা অন্যান্য মৎস্য আহরণের সুবিধা। এই কারণে যখন এখানে এই লা নিনা ইয়ার চলে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু পেরু চিলি উপকূলে মাছ ধরা পড়ে। এল নিনা ইয়ার হলে সংখ্যাটা কমে যায়। দ্য নর্মাল লো প্রেসার সিস্টেম ইজ রিপ্লেসড বাই উইক হাই অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক মিনস সাউদার্ন অসিলেশন। এবার এই লো প্রেসার সিস্টেম কখনো কখনো হাই প্রেসার সিস্টেমে রিপ্লেস হয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। দিস চেঞ্জ ইন দ্য প্রেসার প্যাটার্ন causes the trade wind to be reduced, এবং এখানে যেহেতু হাই প্রেসার হয়ে গেল তাহলে এখানে লো প্রেসার হবে, তাহলে ট্রেড উইন্ড যে এভাবে প্রবাহিত হতো সেই ট্রেড উইন্ডের প্রবাহ কিন্তু কমে যাবে। উইক ওয়াকার সেল এবং ওয়াকার সেলের যে প্রভাব সেটাও কিন্তু কমবে বা ফ্র্যাগমেন্টেড হবে। সামটাইমস ওয়াকার সেল মাইট বিন গেট রিভার্স, বা পরিবর্তে উল্টো দিকে হয়ে যেতে পারে। আর এই সিচুয়েশনই হলো আমাদের এল নিনা। This reduction allow the equatorial counter current to accumulate warm water and Peru and Ecuador at Peru and Ecuador coastline, মানে এখান থেকে এই উষ্ণ স্রোত এবার কোন দিকে আসছে? পেরু চিলি ইকুয়েডরের কোস্টে জমা করতে থাকে। তার মানে এখানে জমা করলে কি হবে, আর এখানে তখন হাই প্রেসার কন্ডিশন তৈরি হবে। El Nino is the name given to the occasional development of the warm surface water at the Peru coast. তাহলে ইকুয়েডর এবং পেরু কোস্টের এই যে অকেশনাল ওয়াটার অ্যাকুমুলেশন মেকানিজম, এটাকে বোঝানো হয়। This accumulation of the warm water causes thermocline to drop in the eastern part of the Pacific Ocean, which cut the upwell cold deep water along the coast of Peru, এবং এখানে থার্মোক্লাইন ড্রপ করতে থাকে। থার্মোক্লাইন ড্রপ হওয়ার সাথে সাথেই এখানে যে আপওয়েলিং সেটাও কিন্তু স্টপ হয়ে যায়। দিস ফেজ এল নিনা রেফার টু দ্য ক্রিস্ট চাইল্ড। কেন ক্রিস্ট চাইল্ড বলা হয়? কারণ এটা হচ্ছে ডিসেম্বর মাসের, বিশেষ করে 25শে ডিসেম্বর, যে সময় যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়, সেই সময়তে দেখা যায়। It was coined by fishermen along the coast of Ecuador and Peru to describe the warning of the Eastern Pacific, এবং এই নামকরণ কে করেছে? পেরু ফিশারম্যানরা নামকরণ করেছে। El Nino event occur irregularly at interval 2 to 7 years. এল নিনা ইভেন্ট প্রতি 2 থেকে 7 বছর অন্তর হতে পারে। মানে যদি 2023 সালে এল নিনা ইভেন্ট থাকে, 2025 সালেও এল নিনা হতে পারে, আবার 2030 নিনা হতে পারে। তো 2 থেকে 7 বছর অন্তর আসতে পারে। Although the average is about every 3 to 4 years, কিন্তু গড়ে প্রায় প্রতি 3 থেকে 4 বছরেই এল নিনা দেখা যায়। এল নিনার মাঝখানে কে আছে?
এল নিনার মাঝখানে আছে লা নিনা, এবং যখন এই এল নিনা, ধরো সাপোজ আমি উদাহরণ দিলাম 2010 সালে ছিল, মানে ধরে নিচ্ছি যদি এল নিনা ইয়ার, তাহলে এটা সাধারণত 12 মাসের বেশি স্থায়ী হয় না, লিখে রাখো। এল নিনা এই সিচুয়েশন খুব বেশি হলে 12 মান্থ বা 12 মাস স্থায়ী হয়, 12 মাসের বেশি এটা স্থায়ী হয় না। এই এল নিনা ইভেন্ট যখন 2010 সালে ধরো সাপোজ শেষ হলো, তারপরে লা নিনা আসার কথা, নেক্সট ধরো লা নিনা আবার আসছে, নেক্সট আবার লা নিনা আসছে, দেন হয়তো এল নিনা আসলো, বা আবার লা নিনা দেন এল নিনা। এখন পরপর যদি মাঝখানে এরকম অনেকগুলো লা নিনা ফেজ থাকে, মানে এল নিনা আসার পরিবর্তে যদি শুধু লা নিনাই চলতে থাকে, এই ঘটনাকে বলা হয় ট্রিপল ড্রপ। এই ঘটনাকে বলা হয় ট্রিপল ড্রপ। তবে ইন জেনারেল যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখি, তবে লা নিনার থেকে কিন্তু এল নিনোর সংখ্যাই ড্রামাটিক্যালি বেশি। When this warming occurs, the usual upwelling of the cold and nutrient-rich deep ocean water is significantly reduced. তাহলে যখনই এল নিনো আসলো, একদম পেনিনসুলা উপকূলের ক্লাইমেটের কন্ডিশন বদলে গেল। এল নিনো normally occur around Christmas and usually last for a few weeks to few months. মানে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস থাকে, সর্বোচ্চ 1 বছরের কম থাকতে পারে, তার চেয়ে বেশি কিন্তু নয়। যেমন লাস্ট ইয়ার 2023 সালেই ছিল, নভেম্বরের দিকে স্টার্ট হয়েছিল, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আউট হয়ে গেছে। কারণ এখানে প্রচুর পরিমাণে জলরাশি অ্যাকুমুলেশন হলে তবে তো কাউন্টার কারেন্ট মুভ করবে। যখনই কিছু পরিমাণ জলরাশি আবার পূর্ব দিকে চলে আসলো, ব্যালেন্স কন্ডিশন ক্রিয়েট হয়ে গেল, আবার তখন পশ্চিম থেকে পূর্ব দিকে, সরি পূর্ব থেকে পশ্চিমে জলরাশি জমা হতে থাকবে। আবার অনেক জমা হচ্ছে গিজারের মতো, অনেকক্ষণ জমা হওয়ার পর 5 মিনিট বেরিয়ে আসে, ব্যাপারটা এরকম। অনেক এখানে ওয়াটার অ্যাকুমুলেশন হওয়ার পর কিছু সপ্তাহের জন্য আবার এই মুভমেন্টটা স্টার্ট হয়। এটা কিন্তু রেগুলার নয়। In the 1990s, strong El Nino developed in 1991 and last until 1995, and from fall 1997 to spring 1998. মানে এর আগের যে ইভেন্ট, সেই ইভেন্ট 1990 সালে একবার এসেছিল এবং প্রায় 95 পর্যন্ত ছিল। দেন 1997 পরে আবার ওটা কমতে শুরু করে, দেন আবার একবার অ্যাক্টিভ হয়েছিল। এরকম বারে বারে রিপিটেডলি এল নিনো এন্ড লা নিনো আসতে থাকে। এফেক্ট অফ এল নিনো, খুব ভালো করে এফেক্টটা পড়তে হবে যে এল নিনোর কি কি প্রভাব আছে। কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। সেভার ড্রট অকার ইন অস্ট্রেলিয়া। যখন এল নিনো আসে তখন বৃষ্টিপাত কোথায় হয়? এল নিনো আসলে বৃষ্টিপাত হয় পেরু চিলি উপকূলে বা দক্ষিণ আমেরিকার এই যে আটাকামা ডেজার্ট রয়েছে, এই ডেজার্টে তখন বৃষ্টিপাত হয়। আর ড্রট কন্ডিশন বা এখানে দেখবে অস্ট্রেলিয়ার সেই ফরেস্ট ফায়ার, দাবানল, এটা হতে থাকে এল নিনো ইয়ারে সবচেয়ে বেশি হয়। তাহলে সেভার ড্রট অকার ইন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। ইভেন এর সাথে আরেকটা রিলেটেড কন্ডিশন রয়েছে সাউথ আফ্রিকা। দেখো পুরো ঘটনাটা না ওশান অ্যাটমসফিয়ারিক মেকানিজম, এটাও অনেকবার পরীক্ষায় পড়ছে। এটা শুধু ওশানিক না, এটা হচ্ছে ওশান অ্যাটমসফিয়ারিক মেকানিজম। এটা ওয়ার্ল্ড ম্যাপ থেকে যদি আমরা দেখি আরো বেটার হবে। ওয়েট করে আমি দেখাচ্ছি।
দেখো এখানে এই হলো আমার সাউথ আমেরিকা। তাহলে কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্টটা এভাবে আসে। কাউন্টার ইকুয়েটোরিয়াল কারেন্ট যখন আসে, এটা নিচের যে ওয়েস্ট উইন্ড ড্রিফট এখান থেকে রয়েছে, যে শীতল স্রোত না, এই শীতল স্রোতের সাথে মিশে যায়, মিশে গিয়ে কে উষ্ণ করে। এবং এই স্রোত যখন আফ্রিকার লেফট সাইড দিয়ে উঠতে থাকে, এই স্রোতের নাম কি? আফ্রিকার নিচ দিয়ে যে স্রোত ওপরে ওঠে, এই স্রোতের নাম কি? বেঙ্গুয়েলা। এই বেঙ্গুয়েলা কারেন্ট কে কিন্তু এটা ইনফ্লুয়েন্স করে। বেঙ্গুয়েলা কারেন্টকে ইনফ্লুয়েন্স করার জন্য জেনারেলি বেঙ্গুয়েলা ওয়ার্ম না কোল্ড কারেন্ট? সাধারণত বেঙ্গুয়েলা ওয়ার্ম না কোল্ড কারেন্ট? এটা একটা কোল্ড কারেন্ট, কিন্তু এটাও তখন ওয়ার্ম হয়ে যায়, কারণ পুরো ওয়েস্ট উইন্ড ডিপ সিস্টেমটা ওয়ার্ম হয়ে গেছে, এই উষ্ণ জলের সাথে মিশেছে। তাহলে আফ্রিকার ঠিক এরকম একটা জায়গাতে একটা ডেজার্ট আছে। এই ডেজার্টের নাম কি? এই ডেজার্টের নাম হচ্ছে কালাহারি ডেজার্ট। এবং এখানে আর একটা ডেজার্ট রয়েছে, এই ডেজার্টের নাম হচ্ছে সাহারা। প্রত্যেকটা রিলেটেড। তো যেখানে উপর দিকে উঠছে না, এই সাউদার্ন আফ্রিকা, বা আমরা যেটাকে সাউথ আফ্রিকাটা কান্ট্রি হিসাবে জানি, ওই সাউথ আফ্রিকাতে কিন্তু রেনফল মেকানিজমটা চেঞ্জ হয়। সাউথ আফ্রিকার রেনফল মেকানিজম বদলে যায়। সাধারণত কোল্ড কারেন্ট মুভ করায় ওখানে ড্রাই কন্ডিশন থাকে, কিন্তু যখনই এই উষ্ণ স্রোত উঠতে থাকে, যেটা সাউথ আমেরিকার পাশে দেখা যায় যে ঘটনা, ঠিক একই সিচুয়েশন এখানে দেখা যায়। কিন্তু ইস্ট আফ্রিকাতে ড্রাই কন্ডিশন দেখা যাবে। ইস্ট আফ্রিকাতে ড্রাই কন্ডিশন দেখা যাবে। ওকে, তো এখানে দেখো সেভার ডট কোথায় হবে? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া typically introduce the extreme heat drought bushfires and El Niño event, মানে এই সময় সেই দাবালনের ঘটনা ঘটে। সাউদার্ন পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেট জেনারেলি এক্সপিরিয়েন্স কোল্ড অ্যান্ড ওয়েটার কন্ডিশন। এবং দেখো এই স্রোত শুধু পেরু চিলির দিকে নিচেই নামে না, এখানে হচ্ছে আমাদের ইউএসএ আছে, এই সম্পূর্ণ এলাকা মানে একেবারে সেই পানামা এলাকাতে পুরোটাতেই কিন্তু প্রভাবিত করে। এবং সাউদার্ন ইউনাইটেড স্টেট, এখানে কিন্তু ওয়েট কন্ডিশন মানে বৃষ্টিপাত হয়, যেখানে ড্রাই কন্ডিশন থাকার কথা। এখান থেকে কোন স্রোত নামে? ওপর দিক থেকে কোন কারেন্ট রয়েছে? ইউএস এর লেফট সাইডে ওপর দিক থেকে একটা কোল্ড কারেন্ট রয়েছে, এটার নাম কি? এই কোল্ড কারেন্টের নাম হচ্ছে কি কারেন্ট? ক্যালিফোর্নিয়া কারেন্ট। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। সেই ক্যালিফোর্নিয়ার কারণে এখানে ড্রাই কন্ডিশন থাকার কথা, কিন্তু এই মেকানিজমটা বদলে যাবে। এখানেও তখন সাউথ ইউনাইটেড স্টেটে বৃষ্টিপাত হবে। and generally experience cooler and wetter condition. তাহলে while region in the United States West and Canada may become warmer and drier, এবং ওপরের ইউএস এর ওপরে রয়েছে কানাডা, ঠিক এরকম একটা জায়গা দিয়ে কানাডা শুরু। তো সেই এই যে জোন ওপরে, এখানে কিন্তু ওয়ার্ম কন্ডিশন ফিল হবে, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে না, ওয়ার্ম অ্যান্ড ড্রাই। তার কারণ কি? এটার আকর্ষণে না ওপরের যে জেড থাকে, সেই জেড স্টিমের যে লোকেশন সেটা নিচে নেমে আসে। পুরো ঘটনা একসাথে রিলেটেড। মানে এই এল নিনো মেকানিজম এত সহজ বিষয় নয়, শুধু ওই পেরু উপকূলে
সেই অপারেশনের মতো জল জমা হওয়াটাই এল নিনা নয়, একদম ওশান অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন পুরোটা রিলেটেড। আবার রিসেন্ট স্টাডি থেকে দেখা যাচ্ছে এটার পিছনে আমাদের আর্থের নিচের ঘটনা বা জিও টেকটনিক রিলেটেড কজ রয়েছে, যাকে আমরা সার্জ টেকটনিক বলছি, যাকে বলা হয় সার্জ টেকটনিক, সব একসাথে রিলেটেড বলে ধরা হয়। তো সেটা পরে দেখব, আগে উপরেরটা দেখি। তাহলে সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা ক্যান এক্সপিরিয়েন্স হেভি রেনফল ইন দ্য সেম ইয়ার্স। সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা মানে মাঝখানের এই জোন আর সাউথ আমেরিকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কোথায় বৃষ্টিপাত হয়? ক্যালিফোর্নিয়া, ইকুয়েডর অ্যান্ড গালফ অফ মেক্সিকো, হোয়াইল অ্যামাজন রেন ফরেস্ট অ্যান্ড নর্দার্ন ব্রাজিল মে এক্সপিরিয়েন্স ড্রায়ার কন্ডিশন। দেখো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দক্ষিণ আমেরিকাতে বৃষ্টিপাত হলেও ব্রাজিল রয়েছে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে, এইটা হচ্ছে ব্রাজিল, এই নর্দার্ন ব্রাজিল বা এই হচ্ছে আমাদের ব্রাজিলের অ্যামাজন অরণ্য। ব্রাজিলে কিন্তু তখন ড্রাই কন্ডিশন থাকে। তাহলে যখন এল নিনা আসে, দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক বা প্যাসিফিকের পূর্ব দিকের যে কোস্ট, এখানে বৃষ্টিপাত হয়, কিন্তু ব্রাজিল ড্রাই থাকে, কানাডা ড্রাই থাকে, এবং ইস্ট আফ্রিকার যে কোস্ট মানে সাহারার ডান দিক, সেখানেও কিন্তু ড্রাই কন্ডিশন থাকে। এল নিনো টিপিক্যালি সারপ্রাইজেস দ্য ফরমেশন অফ দ্য আটলান্টিক হারিকেন, সরি সাপ্রেসেস দ্য formation of the Atlantic hurricanes but enhance tropical cyclone in the Pacific, increase the risk of vulnerable island। এবং আরো একটা দেখবে কোশ্চেন আমি তোমাদের মক টেস্টে দিয়ে থাকি এবং বারে বারে দেখি বেশিরভাগ জন তার অ্যান্সার ভুল করে, যে হারিকেনের সাথে আবার এল নিনা লা নিনার সম্পর্ক কি। দেখো হারিকেন কোথায় হয় বলো তো? আগের দিন ট্রপিক্যাল সাইক্লোন পড়িয়েছি, হারিকেন কোথায় দেখা যায়? হারিকেন একটা ট্রপিক্যাল সাইক্লোন, এটা কোথায় দেখা যায়? একদম ম্যাপ ধরে পড়তে হবে, এটা এখানে দেখা যায়, এই হচ্ছে আমাদের ক্যারিবিয়ান সি। ক্যারিবিয়ান সি মানে এটা আটলান্টিক। এখন যখন হচ্ছে এল নিনা ইভেন্ট আসে না, দেখো সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকা পুরোটাই ইনফ্লুয়েন্স হয়, তাই হ্যারিকেনের অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? এল নিনা যত বাড়বে হ্যারিকেন অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? এল নিনা যদি অ্যাক্টিভ হয় হ্যারিকেন অ্যাক্টিভিটি বাড়বে নাকি কমবে? কি হবে, কি মনে হয়? দেখেছো কনসেপ্ট কতটা জটিল হতে পারে, এক একটা ঘটনার সাথে এক একটা বিষয় রিলেট আছে। এখানে বলেছে হ্যারিকেন অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটাও বলেছে। এল নিনা টিপিক্যালি সাপ্রেসেস দ্য ফরমেশন অফ দ্য আটলান্টিক হারিকেন। সাপ্রেসেস কথার অর্থ কি? সাপ্রেসেস মানে প্রভাব কমায়, মানে হারিকেনের প্রভাব এল নিনা পিরিয়ডে কম থাকে, বাট এনহ্যান্স দ্য ট্রপিক্যাল সাইক্লোন ইন দ্য প্যাসিফিক। কিন্তু প্রশান্ত মহাসাগরে যে ট্রপিক্যাল সাইক্লোন গুলো দেখা যায়, সেই ট্রপিক্যাল সাইক্লোনের প্রভাব বাড়বে, যেমন টাইফুন, তাইফু, ব্যাগুইও, এই যে নামগুলো আছে না, এগুলোর প্রভাব বাড়বে। ড্রায়ার কন্ডিশন ইন দ্য সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকাতে ড্রাই কন্ডিশন থাকে। সাম এরিয়া ইন দ্য সাহেল, ওয়েটার কন্ডিশন ইন দ্য ইকুয়েটোরিয়াল ইস্ট আফ্রিকা ডিউরিং দ্য শর্ট রেনি সিজন অক্টোবর এন্ড ডিসেম্বর। কিন্তু ওই যে আফ্রিকার পূর্ব দিকে বললাম কিছু কিছু ক্ষেত্রে সেখানে বৃষ্টিপাত হয়। এল নিনা ক্যান ব্রিং
রিলিফ অফ দ্য হর্ন অফ দ্য আফ্রিকা, ইস্ট সাইড অফ আফ্রিকা। এবং দেখো এল নিনার প্রভাবে আফ্রিকার পূর্ব দিকে কিছু কিছু বৃষ্টিপাত হয় বা সেখানে ড্রাই কন্ডিশন কমিয়ে দেয়। দেখো ইনক্রিজ রেনফল অ্যান্ড পোটেনশিয়ালি এলিভিয়েটিং দ্য ওয়াটার স্কেয়ারসিটি অ্যান্ড সাপোর্টিং এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। তাহলে আফ্রিকার পূর্ব দিকে যে হর্ন অন্তরীপ রয়েছে সেখানে কিন্তু এল নিনার জন্য বৃষ্টিপাত হয়। এই হচ্ছে তোমার হর্ন অন্তরীপ। কোথায় গেল ছবিটা? ও সেই ছবিটা দেখিয়েছিলাম না, যে সেই আফ্রিকা যখন এরকম ভাবে উঠছে ডান দিকে, এটা হচ্ছে হর্ন অন্তরীপ। Fish catches of South America coast were lower than the normal year because there is no upwelling. এবং মাছ যে ধরা হয় না এই পেরু চিলি উপকূলে, সেই মাছের পরিমাণ এই সময় কমতে থাকে। The warmer water had devastating effect on marine life existing off the coast of Peru and Ecuador. এবং পেরু চিলি উপকূলের অন্যান্য মেরিন অর্গানিজম কিন্তু এল নিনা ইভেন্টে ইনফ্লুয়েন্স হয়। এই পর্যন্ত এল নিনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে এখান থেকে আসা কোশ্চেন আর নিশ্চয়ই ভুল হবে না। আমি এগুলো লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে এখান থেকে আসা কোশ্চেন ম্যাক্সিমাম জন ভুল করে। তার একটা কারণ হতে পারে, যখন আমরা এল নিনা এবং লানিনাটা পড়ি না, শুধু এই মনসুনাল ইম্প্যাক্টের উপরেই এল নিনা লানিনা বইতে লেখা থাকে। মানে কখন এটা আসে প্রসঙ্গটা, যখন আমাদের সেই জেড স্ট্রিম মনসুন আসে সে সময় ছোট্ট করে এল নিনা লানিনা লিখে দেওয়া হয়। কিন্তু এই আফ্রিকার সাথে তার ইভেন্ট, হারিকেনের সাথে ইভেন্ট, যদি এগুলো আগে পড়তে তাহলে অবশ্যই তো জানতে, কারণ এগুলো তো আর ভুলে যাওয়ার ব্যাপার নয়, এই তো কনসেপ্ট। কনসেপ্ট তো মানুষ ভুলে যায় না। ধরো যদি গ্রীষ্মকালে টেম্পারেচার আমার 35-এর জায়গায় 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হবে? এটা তো নিশ্চয়ই মানুষ ভুলে যাবে না, কারণ এটা ভুলে যাওয়ার বিষয় না, এটা হচ্ছে ধারণা। জল সমস্যা দেখা দেবে, মানুষের বিভিন্ন শারীরিক ব্যাধি আসবে, তাই না? তো এই ঘটনাটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো অনেক প্রশ্নের অ্যান্সার সহজে করতে পারবে। নেক্সট, মনসুনের ওপর প্রভাব। এটা আমরা প্রায় সময় নিউজে দেখি এল নিনা লানিনার সাথে রিভার্স বা ইনভার্সলি রিলেটেড। আমাদের এখানে বৃষ্টিপাত বাড়বে কখন? লানিনার সময়, যখন চিলি উপকূলে কম হবে। আর পেরু চিলি উপকূলে এল নিনাতে বৃষ্টিপাত হলো মানে এখানে হবে না। মোস্ট প্রমিনেন্ট ড্রট ইন ইন্ডিয়া 1871 ওয়াজ এল নিনা ড্রট। এবং যে সবচেয়ে মানে সেই একদম রিমার্ক ছিল সেটা কিন্তু এল নিনার জন্য হয়েছিল। রিসেন্ট ওয়ান্স 2002 2009 উদাহরণ দিলাম কিছুক্ষণ আগেই। However, not at all the El Nino years lead to the dot. এগুলো এল নিনো ইয়ার না হওয়া সত্ত্বেও এখানে ডট হয়েছে। In 1997-98 strong El Nino year but no dot because IOD. আবার 1997-98 সালে এল নিনো ইয়ার ছিল কিন্তু খরা হয়নি। 2002-09 এল নিনো ইয়ার ছিল না, তবুও খরা হয়েছে। তাহলে প্রকৃতই কি শুধুই এল নিনো আমাদের ডট কন্ডিশন বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে প্রেসিপিটেশন প্যাটার্ন বা মনসুন মেকানিজমকে ইনফ্লুয়েন্স করে, নাকি আরো অন্য কারণ আছে? যদি তাই হতো তাহলে স্ট্রং এল নিনো ইয়ার যখন ছিল, এই এল নিনো ইয়ার হচ্ছে রিমার্কেবল এল নিনো ইয়ার। এটা নিশ্চয়ই শুনেছো যে 1997-98 এর এল নিনো ইয়ার এটা রিমার্কেবল ইয়ার ছিল। কেন বলো তো? কেন এটা রিমার্কেবল ছিল বলতে পারবে? সেখানে কি এমন ঘটেছিল? 1997-98 এর এল নিনো ইয়ার রিমার্কেবল কেন ছিল? কোরাল ব্লিচিং শুনেছো? কোরালের রং সাদা হয়ে যাওয়া, এই
1997-98 ইভেন্টের জন্য প্রায় 10% মতো কোরাল মারা যায় এবং গড় টেম্পারেচার সে সময় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ইনক্রিজ করেছিল ওয়াটারের। তাহলে এল নিনা directly impact the Indian agriculture economy as it tend to lower the precipitation, lower the production of summer crops such as rice, sugarcane, cotton and oilseed। মানে এল নিনা আমাদের ইন্ডিয়ার যে ইকোনমি বা জিডিপি তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, কারণ আমরা জানি যে ইন্ডিয়ার টোটাল জিডিপির 14% কোথা থেকে আসে? এগ্রিকালচারাল সিস্টেম থেকে আসে। তাই সেই জিডিপির ওপর কিন্তু এল নিনার প্রভাব আছে। এগুলো স্টেটমেন্ট আসতে পারে, যদি অ্যাসারশন রিজন দিয়ে দেয় ধরতে পারবে যে ইন্ডিয়ার জিডিপি আবার তার উপরে এল নিনার প্রভাব। অনেক জটিল বিষয়, তো প্রভাব কিন্তু আছে। বৃষ্টিপাত কম হলে উৎপাদন কম হবে, উৎপাদন কম হলে বিক্রি কম হবে, বা আমাদের যে সাপ্লাই সেটা কম থাকবে, সেখান থেকে ধরো ট্রেড কম হবে বা আউটপুট কম থাকবে, এন্ড দেন ফাইনালি আমাদের জিডিপি কমবে। এখানে আর একটা বিষয় যদি দিয়ে দিতাম একেবারে কমপ্লিট হতো, সেটা হচ্ছে আইওডি, ইন্ডিয়ান ওশান ডায়াপোল। এখন ইন্ডিয়ান ওশান ডায়াপোল আজকে এবারে স্কিপ করে গেলাম, সময়ের অভাব। তো নেক্সট কোনো একটা সময় হয়তো ইন্ডিয়ান ওশান ডায়াপোল নিয়ে দেখা হবে। সেটাও এরকমই একটা ঘটনা যেটা ঠিক এল নিনা লা নিনার বিপরীতে কাজ করে। ঠিক বিপরীতে নয়, প্রত্যেকটা ঘটনাই স্বয়ংক্রিয়, কিন্তু এল নিনার ইভেন্ট ডিমিনিশ হতে পারে যদি আইওডি অ্যাক্টিভ থাকে। লা নিনা মানে সেই বলে না যে যেমন পেরু চিলি উপকূলের এল নিনা আছে, আমাদের আইওডি আছে, ব্যাপারটা সেরকম। লা নিনা ঠিক যেটা এতক্ষণ পড়লে তার উল্টো কন্ডিশনটা হলো লা নিনা। লা নিনা মিন্স লিটিল গার্ল ইন স্প্যানিশ। স্প্যানিশ কেন? কারণ দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষের যে ভাষা সেটা হচ্ছে স্প্যানিশ। এই যে দেখবে আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল এগুলো কিসের জন্য বিখ্যাত? ফুটবল খেলে না, তো সেই ফুটবলার ওদের কিন্তু বেশিরভাগ জনের ভাষা হচ্ছে স্প্যানিশ। তাই ওখানকার যে ধীবর মানে যারা ফিশারম্যান, তারা এই স্প্যানিশ ভাষাকে লিটিল গার্ল বলে। লা নিনা is also sometimes called El Viejo, anti-El Nina or simply a cold event। মানে অনেক সময় এল নিনা বা ঠিক উল্টো কন্ডিশন মানে কোল্ড ইভেন্ট হিসেবে ডিনোট করা হয়। লা নিনা has opposite effect of El Nina, ঠিক ওর উল্টো কন্ডিশন। ডিউরিং লা নিনা ইভেন্ট ট্রেড উইন্ড আর ইভেন স্ট্রঙ্গার দেন ইউজুয়াল। এটা কিন্তু নর্মাল কন্ডিশন নয়, মানে যে সময় ট্রেড উইন্ড অল্প অ্যাক্টিভ থাকে এ সময় ট্রেড উইন্ড আরোই বেশি অ্যাক্টিভ হয়। আর ঠিক যে বছর এল নিনা থাকে তার পরের বছরই লা নিনা আসে। কেন আসে না, প্রচুর পরিমাণে জলরাশি এল নিনার জন্য এই পশ্চিম দিকে জমা হতে থাকে, সেই কারণে লা নিনা হলে এল নিনা অনিবার্য, পরের বছরই এল নিনা হবে। এবার পরের বছর না হলেও 2-1 বছর পরে হতে পারে, কিন্তু যখন এল নিনা হবে সেটাও খুব স্ট্রং হবে। স্ট্রং লা নিনা মানে স্ট্রং এল নিনা, and pushing more warm water towards the এশিয়া, এবং এশিয়ার দিকে পাঠিয়ে দেয় এই উষ্ণ জলকে, তাই তো, which causes Asia get warm water and increase the upwelling of the west coast of the United States, and cold water reach the nutrient rise to the surface। এবং ইউনাইটেড স্টেট আর পেরু চিলি উপকূলে তখন নিচ থেকে কি উঠতে থাকে? শীতল জল উপরে উঠতে থাকে, প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। ডিউ টু জেট স্ট্রিম বিং ড্রিভেন নর্থ বাই দিস চিলি প্যাসিফিক ওশান কারেন্ট, এবং এই সময় জেট স্ট্রিমের কন্ডিশন কিছুটা নর্থে চলে যায়। আমি কি বলেছিলাম? এল নিনার সময় ওটা নিচের দিকে নেমে আসতো, লা নিনার সময় ওপরে উঠে যায়। The southward United States experienced drought, এবং তাই ইউনাইটেড স্টেটের এই দক্ষিণ দিকে দেখো ওখানে ড্রাই কন্ডিশন, ড্রট কন্ডিশন দেখা যায়। And
প্যাসিফিক নর্থ ওয়েস্ট অ্যান্ড কানাডা এক্সপিরিয়েন্স হেভি রেনফল অ্যান্ড ফ্লাডিং। এবং প্যাসিফিকের নর্থ ওয়েস্ট মানে এই যে জায়গা, এখানে তো বেশি বৃষ্টিপাত হবে কারণ উচ্চ জল আসছে, আর ঠিক ওখান থেকে এটা তো জেট স্ট্রিম মানে সেই পশ্চিমা বায়ু কিছু পরিমাণে জলীয় বাষ্পকে এখানে নিয়ে যায়, তাই সেখান দিয়ে এই তোমার জেট স্ট্রিম প্রবাহিত হয়, সেই জেট স্ট্রিমের নিচে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হয় এবং সেই রেনফল এক্সপিরিয়েন্স করেছে কানাডা। বোঝা গেল? বিলিভ দ্যাট it may have responsible for the summer drought over central North America during this period. The Atlantic Ocean has seen very active hurricane season in 1998 and 99 এবং এই সময়তে এখানে ড্রট কন্ডিশন চলে, আর এই ক্যারিবিয়ান সি এখানে তখন কি অ্যাক্টিভ থাকে, হারিকেন অ্যাক্টিভ হয়। তাহলে হারিকেন কোন সময় অ্যাক্টিভ হলো, লা নিনা পিরিয়ডে। স্ট্রং লা নিনা occurred in 1998 and scientists one of the hurricane that developed named Mitch was the strongest October hurricane ever to develop is about 100 years of the record keeping এবং এই সময় 1998 এ মিট নামে একটা হারিকেন অ্যাক্টিভ হয়েছিল অক্টোবর মাসে, যেটা হচ্ছে প্রায় 100 বছরের রেকর্ড। অত বড় হারিকেন ওখানে ডেভেলপড হয়নি, কারণ আমরা জানি এর আগের বছরটা কি ছিল, এল নিনা পিরিয়ড, তাই তারপরেই লা নিনা এসেছে। তো লা নিনা এবং এল নিনা অল্টারনেটিং ম্যানারে চলতে থাকে। বোঝা গেছে? তাহলে যখন লা নিনা আসবে পেরু চিলি উপকূলে শীতল জল উপরে উঠবে, শীতল জল উপরে ওঠার ফলে এখানে হাই প্রেসার থাকবে। লো প্রেসার কোথায় থাকবে, অস্ট্রেলিয়া বা এরকম পশ্চিম এশিয়ার সংলগ্ন উপকূল। ট্রেড উইন্ড নর্থে শিফট করবে, নর্থে শিফট করার জন্য এখানে যে জলীয় বাষ্পপূর্ণ কিছুটা বায়ু এই ট্রেড উইন্ডের সাথে আসবে সেই পশ্চিমী ঝঞ্ঝার মতো, এসে এখানে বৃষ্টিপাত ঘটাবে কানাডাতে। বোঝা গেল? লা নিনা কনসেপ্ট বোঝা গেল? কারো কোথাও ডাউট আছে? যদি ডাউট থাকে বলো যে এই জায়গাটা আমার ডাউট লাগছে বা এটা কেন হলো। প্রত্যেকটার পিছনে যুক্তিসঙ্গত কিছু কারণ আছে। ওয়াকার সার্কুলেশনটা রেকর্ড দেখবে। ওয়াকার সার্কুলেশন খুব ভালোভাবে বলা রয়েছে, ওটা দ্রাঘিমা বরাবর না হয়ে অক্ষরেখা বরাবর হয়, মানে এই যখন উষ্ণ স্রোত আসে এখানে বায়ু উষ্ণ হয়ে উপরে ওঠে, উষ্ণ বায়ু উপরে ওঠার পর সেটা ডান দিকে যাবে, শীতল ভারী হয়ে এখানে নেমে আসে এবং নেমে আসার পর আবার যে সেই ঢাল তৈরি হয়। নর্মালি তো ঢাল এভাবেই থাকে, কারণ আমরা জানি ট্রেড উইন্ড হাই প্রেসার থেকে লো প্রেসারে আসে, আবার উপরে উঠবে, যাবে, নেমে আসবে, এইভাবে যে সেল তৈরি হয় সেটার নামই কি, এটার নামই হলো ওয়াকার সার্কুলেশন। সহজ। এফেক্ট, চলো এফেক্ট দেখি। ঠিক যে ঘটনাগুলো যেখানে হয়েছিল এবার উল্টোটা এক্সপিরিয়েন্স হবে, যেখানে ডট ছিল ফ্লাড হবে, যেখানে ফ্লাড ছিল ড্রট হবে। The Pacific Ocean offshore water are cooler than usual and more marine life is supported by them, and areas like California coast are attracted to more cold water animal like squid and salmon because they contain more nutrient। কারণ ওই যে কোস্ট, ওই সালমন, স্যামন এই ধরনের মাছ ধরার জন্য বিখ্যাত ক্যালিফোর্নিয়া, এবং ইউএস এর মানুষ প্রচুর পরিমাণে মাছ খায়, সমুদ্রের মাছ। ওকে, তাহলে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে উভয় আমেরিকাতেই। ওয়েটার দেন নর্মাল বলে থাকার কথা ছিল ওয়েট কিন্তু ড্রাই। ওভার নর্দার্ন ব্রাজিল ড্রায়ার দেন, আচ্ছা সরি ভুল বললাম, ওয়েটার দেন নর্মাল মানে নর্মাল কন্ডিশনে ব্রাজিল কি ছিল, বৃষ্টিপাত হতো না, ড্রাই ছিল, কিন্তু যখন লা নিনা পিরিয়ড আছে ব্রাজিলে বৃষ্টিপাত হয়, কারণ আগের বারে ব্রাজিলে বৃষ্টিপাত হয়নি। ড্রায়ার দেন নর্মাল, এবং ড্রাই কন্ডিশন কোথায় থাকে,
সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন প্যাসিফিক কোস্ট, মানে পেরু চিলি উপকূল যেখানে আগে বৃষ্টিপাত হয়েছিল, একেবারে যদি আমরা ম্যাপটা দেখি, দেখো বৃষ্টিপাত হবে পূর্ব দিকে, এখানে এখানে রেড হবে, আর এই যে উপকূল এটা টোটাল ড্রাই থাকবে, এখানেও এই সম্পূর্ণ এলাকা ড্রাই থাকবে। আবার বৃষ্টিপাত হবে কোথায়, এখানে, এখানে রেন হবে, কারণ এটা কানাডা। একটা মোর হারিকেন অ্যান্ড অ্যাক্টিভ হারিকেন সিজন ইন দ্য ক্যারিবিয়ান সি, এবং ক্যারিবিয়ান সিতে হারিকেন অ্যাক্টিভ হবে। তার কারণ কি, দ্য কজেস আ কন্ডিশন অফ পেরু ইকুয়েডর অ্যান্ড রিসেম্বল ড্রট, কারণ পেরু চিলিতে তখন ড্রট কন্ডিশন রয়েছে। দিস টেন্ড টু লিড ড্রট ইন দ্য সাউদার্ন ইউএসএ, এবং সাউথ ইউএসএ যেখানে আগে বৃষ্টিপাত হচ্ছে, এবার দেখেছি আগেই আমরা পড়েছি যে সাউথ ইউএসএ তে এখানে কি থাকবে, ইউনাইটেড স্টেটের সাউদার্ন সাইডে এখানে ডট কন্ডিশন থাকবে, কোথাও বৃষ্টিপাত হবে না, টোটাল ডট। and heavy rain and flooding in the Pacific Northwest and Canada. Pacific Northwest মানে জাপান, চায়না, ইন্দোনেশিয়া, এই যে জোনগুলো, এখানে বৃষ্টিপাত হবে, কিছু পরিমাণে বৃষ্টিপাত আবার কানাডাতেও হবে, এটা হচ্ছে জেট স্ট্রিমের জন্য। ডিউরিং লা নিনা ইয়ার উইন্টার টেম্পারেচার আর ওয়ার্মার দেন নর্মাল। লা নিনা ইয়ারে উইন্টার টেম্পারেচার কিছুটা নর্মালের থেকে বেশি উষ্ণ থাকে ইন দ্য সাউথ অ্যান্ড কুলার দ্যান নর্মাল ইন দ্য নর্থ, মানে নর্থের টেম্পারেচার নর্মাল থেকে কম আর সাউথের টেম্পারেচার নর্মালের চেয়ে কিছুটা বেশি থাকে। ইন অস্ট্রেলিয়া লিড টু সিগনিফিকেন্ট রেইন অ্যান্ড ফ্লাডিং, অস্ট্রেলিয়াতে তখন প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ আগের বারে হয়নি। দ্য ওয়েস্ট প্যাসিফিক, ইন্ডিয়ান ওশান, দ্য এরিয়া অফ কোস্ট অফ সোমালিয়া, হাই টেম্পারেচার অ্যাজ রেজাল্ট লিড টু ইন্ডিয়া এক্সপিরিয়েন্স ইন্টেন্স মনসুন রেইন, মানে ইন্ডিয়া তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রিসিভ করবে, কারণ লা নিনা ইয়ার। ইট কজেস সেভারাল মনসুন ইন দ্য সাউথ ইস্ট এশিয়া এন্ড ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া নয়, মনসুন ইন্ডিয়াতে আছে না, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এই সব জায়গাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ওয়েটার দেন নর্মাল কন্ডিশন ইন সাউথ আফ্রিকা, দেখো দক্ষিণ আফ্রিকাতে বৃষ্টিপাত হয়নি, আর ড্রায়ার দেন নর্মাল কন্ডিশন ওভার ইকুয়েটোরিয়াল ইস্টার্ন আফ্রিকা। যদি আমরা ছবিটা দেখি, দেখো আগের বারে ড্রাই কোথায় ছিল, আগের বারে এখানে ড্রাই ছিল পূর্ব দিকে, এবার এখানে হবে ওয়েট, আর বৃষ্টিপাত এখানে হয়েছিল সাউথ আফ্রিকা, এটা হবে ড্রাই, পুরো উল্টে যাবে। দাঁড়াও আমি এবার দেখি এটা, ওয়েটার দ্যান নর্মাল কন্ডিশন ইন সাউথ আফ্রিকা, মানে সাউথ আফ্রিকাতে বৃষ্টিপাত হবে, দক্ষিণ আফ্রিকাতে বৃষ্টিপাত হবে, আর ডায়ার দ্যান নর্মাল কন্ডিশন ওভার ইকুয়েটোরিয়াল ইস্ট আফ্রিকা, এবং ইস্ট আফ্রিকাতে বৃষ্টিপাত কম হবে। একবার এল নিনা পিরিয়ডটা খুলে দেখা যাক, এল নিনা পিরিয়ডে কি ছিল, আচ্ছা এখানেও রেনফল ছিল পূর্ব দিকে এল নিনা পিরিয়ডে, কিন্তু দক্ষিণ আফ্রিকাতে ড্রট কন্ডিশন ছিল। একটু আগেরটাই মিস্টেক হয়েছে দেখানো, সাউথ আফ্রিকার যে জোন, সাউথ আফ্রিকা মেইনলি রয়েছে পূর্ব দিকে, মানে দক্ষিণ আফ্রিকা যারা দেখবে ক্রিকেট খেলা যে দেশ, তাদের লোকেশনটা এখানটাতে রয়েছে, এই পূর্ব দিকটাতে এল নিনার সময় বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাতটা হবে লা নিনার সময়। আর আগে সাহারার পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাত ছিল, দেখো এখানে পরিষ্কার করে বলে দিয়েছে বৃষ্টিপাতটা কোথায় ছিল, সহেল রিজিয়ান বা সাহারার পূর্ব দিকে। ডায়ার কন্ডিশন ইন দ্য সাউথ আফ্রিকা, সাম এরিয়া অফ সাহেল, ওয়েটার কন্ডিশন ইন দ্য ইকুয়েটোরিয়াল আফ্রিকাস, মানে ইকুয়েটোরিয়াল আফ্রিকাতে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল।
ঠিক একইভাবে যখন আমরা লানিনা কেস দেখব, লানিনাতে ওয়েটার দ্যান নর্মাল কন্ডিশন ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে এবার বৃষ্টিপাত হবে, কারণ আগের বারে সাউথ আফ্রিকাতে বৃষ্টিপাত হয়নি। এন্ড ড্রায়ার দ্যান নর্মাল কন্ডিশন ওভার ইকুয়েটোরিয়াল ইস্ট, এবং ওই পূর্ব দিকে ইকুয়েটোরিয়াল ইস্ট যেখানে আগের বারে বৃষ্টিপাত হয়েছিল এবারে সেখানে হবে না। মানে আগের বারে যেখানে বৃষ্টিপাত হয়েছিল পূর্ব দিকে হর্ন অন্তরীপ, সেই হর্ন অন্তরীপের কাছে এবারে বৃষ্টিপাত আর হবে না, কারণ আগের বারে সেখানে হয়েছিল। ঠিক আছে, ওই জায়গাটা একটু আগের বারে মিস্টেক হয়েছিল, দেখানোর সময় বলেছিলাম ঠিকই, দেখানোর সময় মিস্টেক হয়েছিল। টুগেদার দ্য এল নিনা এন্ড লা নিনা ফেনোমেনা আর টার্ম অ্যাজ এল নিনো সাউদার্ন অসিলেশন, এবং এল নিনা আর লা নিনাকে একসাথে বলা হয় এল নিনো সাউদার্ন অসিলেশন। কেন সাউদার্ন বলা হয়? কারণ পুরো ঘটনাটা দক্ষিণ গোলার্ধের ঘটনা, এবং শুধু এটা বায়ুমণ্ডলীয় নয়, ওশানিক যে ওশান কারেন্ট সিচুয়েশন তার সাথে রিলেটেড। আর একটা কনসেপ্ট আছে ট্রিপল ড্রিপ লানিনা, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, is when the La Nina climatic pattern occur 3 times in a row without returning to neutral or El Nina। যদি এল নিনা না হয়ে রিপিটেডলি লা নিনা হয়, তিনবার এরকম আসলে তাকে ট্রিপল ড্রিপ লা নিনা বলা হয়। La Nina causes the jet stream to weaken over the eastern Pacific and move northward। যেমন 2020 থেকে 23 পুরো ইয়ারটাই ছিল ট্রিপল ড্রিপ লা নিনা ইয়ার। বোঝা গেল? এই হচ্ছে তোমার এল নিনা লা নিনার কমপ্লিট অ্যানালিসিস। নেক্সট হচ্ছে এসওয়াই ইনডেক্স, সাদার্ন অসিলেশন ইনডেক্স, মেজার দ্য ইন্টেন্সিটি অর স্ট্রেংথ অফ দ্য ওয়াকার সার্কুলেশন। মানে যে এল নিনা এবং লা নিনা ইভেন্টের কথা বলছি, তার স্ট্রেংথ কিরকম, কিভাবে মাপবো? এর মাপার স্কেল হচ্ছে +8 টু -8। মাইনাস মানে সবসময় এল নিনো, মানে নেগেটিভ কন্ডিশন যেখানে ঘটে, আর প্লাস ইভেন্ট মানে লা নিনা। বোঝা গেছে? এখানে আরেকটা কোশ্চেন আছে, দুটো দ্বীপ আছে ডারউইন এন্ড তাহিতি। তাহিতি হচ্ছে সেন্ট্রাল প্যাসিফিকের একটা আইল্যান্ড, ডারউইন অস্ট্রেলিয়ার উপরের একটা আইল্যান্ড। প্রধানত এল নিনা লা নিনা ফেনোমেনা এই দুটো দ্বীপের উপর নির্ভর করে এক্সপ্লেন করা হয়। যখন এল নিনা আসে, মানে স্রোত তখন এভাবে মুভ করছে, তখন সেন্ট্রাল প্যাসিফিকে লো প্রেসার, ডারউইনের উপর হাই প্রেসার থাকে। যখন এটা হচ্ছে এল নিনো, হ্যাঁ, যখন লা নিনা আসে ঠিক উল্টোটা, লা নিনা আসলে তাহিতি হচ্ছে হাই প্রেসার আর ডারউইনের উপর লো প্রেসার। La Nina regard the two of 7-year cycle. There have been many over the last century varying stage of the impact. The SOI and sea surface temperature can be used to compare intensity of the La Nina event। মানে দুটো বিষয়কে একসাথে, ওশান এবং অ্যাটমসফিয়ারকে একসাথে কম্পেয়ার করে দেখানো হয়। তাহলে কি দেখলাম? ডারউইন এবং তাহিতি দুটো দ্বীপ, ডারউইন রয়েছে অস্ট্রেলিয়ার উপর, তাহিতি রয়েছে সেন্ট্রাল প্যাসিফিকে। যদি লা নিনা আছে, লা নিনা মানে এখানে প্রিডমিনেন্টলি হাই প্রেসার থাকবে, কোল্ড কারেন্ট উপরে উঠছে, এখানে তখন লো প্রেসার হবে। আর এল নিনার সময় ডারউইনের উপর হাই প্রেসার, এখানে লো প্রেসার, ঠিক উল্টে যাবে। ওকে, লাস্ট হচ্ছে ইয়ার, এগুলো থেকেও কোশ্চেন পড়েছে। কোন কোন ইয়ার এল নিনা লা নিনা ইয়ার ছিল? দেখো 2020 থেকে 2023 করে নাও, এটা এই সময়কাল ছিল, সরি 2022। আচ্ছা, এল নিনা ইয়ার ছিল, হ্যাঁ এটাকে তুমি লা নিনা তো 23 করে নাও। 2020 থেকে 2023 ছিল লা নিনা ইয়ার। 23-24 মানে আগের বছরের নভেম্বর থেকে শুরু হয়ে এই বছরের প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল এল নিনো। এই কারণে ভারতবর্ষে বৃষ্টি হয়নি।
দেখো 1998 সালের সেই এল নিনো ইভেন্ট, যেখানে প্রায় 16% মতো কোরাল ড্যামেজ হয়েছিল এবং টেম্পারেচার 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ইনক্রিজ হয়েছিল। এখানে ইভেন্ট গুলো দেওয়া রয়েছে, দেখো প্রত্যেক ইভেন্টের পিছনে একটা করে লা নিনা এল নিনা ইয়ার রয়েছে। তুমি 2011-12 দেখো, 2011-12 পিছনে তুমি এখানে 2009-10 পাবে। 2009-10 এল নিনা, 11-12 লা নিনা, এবং 10-11-তে এটা স্ট্রং পর্যায়ে ছিল। তাহলে 97-98 এর এল নিনা হচ্ছে স্ট্রং, লা নিনা কখন স্ট্রং ছিল? 2010-11-তে, এবং 2020-23 লা নিনাও স্ট্রং ছিল। বাকি ইয়ারগুলো একটু তোমাদের পড়ে নিতে হবে, স্টাডি ম্যাটেরিয়ালে পাঠিয়ে দেবো একসাথে, এগুলো পড়ে নেবে বা দেওয়াই আছে অলরেডি। ক্লিয়ার হলো? এ পর্যন্তই ছিল এল নিনা এবং লা নিনা।